আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। তাদের কাছে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমরা করজোড়ে ক্ষমা চাই। কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করে। শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করি। আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা কেউ হল ছেড়ে যাবেন না। আমাদের বোনদের উপরে হামলার প্রতিবাদে আমাদের পুরা সংস্কারের দাবিতে কিন্তু সারা দেশে 6 থেকে 7 জন মানুষ শহীদ হয়েছে। সেই শহীদের রক্তের সাথে বিনিময় করে আপনারা কিন্তু হল ছাড়তে পারেন। গতকাল রাতে সকল হলে হলে শিক্ষার্থীদের তোমরা কেন ধরছো? ওখানে তোমার অফিসার তো ছেড়ে দিয়েছে। তোমার বাবার শিক্ষক আমি। কিভাবে আপনারা করছেন এসব? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যেখানে জুনায়েদ আহমেদ পলক জোড়হাত করে ক্ষমা চাচ্ছেন ছাত্রদের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি কতবার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। এদিকে এই কলেজ শিক্ষকদের ভিতরে ঢুকতে না দেওয়ায় তারা অনেক হট্টগোল করে অবশেষে পুলিশ যখন হেরে যায় শিক্ষকদের কাছে তখন ছেড়ে দেয়। প্লাস এখানে সমন্বয়ক 2 জন আবারও নতুন করে আলটিমেটাম দিলেন হল না ছাড়ার। এই সব কিছু মিলিয়ে আজকের এই বিস্তারিত এই সংবাদ আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে অনেক কিছু আপনাদের জন্য উপস্থিত করা হয়েছে, যেখানে এই কোটা আন্দোলনকে সূত্র ধরেই আজকের প্রত্যেকটা ভিডিও ক্লিপ আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা আজকে ছাত্রদের পাশে আছেন, যারা ছাত্রদের সাথে মাঠে নামছেন, তাদের উদ্দেশ্য করে বলি যে আপনারা বিশেষভাবে আজকের এই ভিডিওটা সবাই গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন, কেননা এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেখানে বিশেষ কিছু তথ্য, সেই তথ্যর মধ্যে ওবায়দুল কাদেরেরও একটা বড় তথ্য আছে। চলুন। সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে। আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে, সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহই আমাকে রক্ষা করবে। আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি। ওই রকম গ্রেনেড হামলা বা ওই রকম বিশাল বোমা, সরাসরি গুলি, এটা দেখার পরে কতজন নামতে পারে? আমি তো কখনো ভয়ও পাইনি, পরোয়া করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জীবন মান উন্নত করতে হবে, এবং আমি দাবি করতে পারি সেটা করেছি। এমনকি যেটা আমি লক্ষ্য স্থির করেছিলাম 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসবো, আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা, এই মিথ্যা অপপ্রচার চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। তো এটার বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি, জনগণই দিচ্ছি। এমনভাবে পোড়ানো, সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা, যেভাবে শিশু হত্যা করা, মানুষ হত্যা করা, ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম, কিন্তু সেগুলি আজকে ধ্বংসস্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে। এদের বিচার একদিন হবে। এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক, কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয়, আমাদেরই তো লাশ পড়ে। কাজে এই জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাতে ইসলামী এবং শিবির, যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা। বন্ধুগণ, আমরা আজকে জানতে পেরেছি
যে এনজিসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার সিদ্ধান্ত দিয়েছে। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করি। আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা কেউ হল ছেড়ে যাবেন না। আমাদের বোনদের উপরে হামলার প্রতিবাদে আমাদের পুরা সংস্কারের দাবিতে কিন্তু সারা দেশে 6 থেকে 7 জন মানুষ শহীদ হয়েছে। সেই শহীদের রক্তের সাথে বেইমানি করে আপনারা কিন্তু হল ছাড়তে পারেন। গতকাল রাতে সকল হলে হলে শিক্ষার্থীদের কিন্তু প্রতিরোধ করে হলগুলোকে সন্ত্রাস মুক্ত করেছে। সেই প্রতিরোধের সাথে বেইমানি করে আজকে যদি আপনারা হল ছেড়ে যান তাহলে কিন্তু আপনারা জাতির সাথে বেইমানি করতেছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে কেউ হল ছাড়বে না, প্রত্যেকের হলে অবস্থান নেই। এখানে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এখানে রাতে নানান ধরনের আক্রমণ হবে, এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কারো সাহস নেই কেউ কিছু করে। আর একটা 25শে মার্চ ঘটার সাহস এই বাংলাদেশে কারো নাই। আমরা সকলে আছি, আমরা হলে অবস্থান নিচ্ছি। আমাদের গায়েবানা জানাজাও হবে কিছুক্ষণ পরে, এবং আপনারা প্রয়োজনে হলে হলে জানাজা পড়ুন। সকলে আসবেন না, হল প্রোটেক্ট রেখে তারপরে আসবেন। আপনারা হলে হলে অবস্থান নিন, আমরা আছি, আমরা থাকবো, কোনো ধরনের ভয় পাবেন না। এবং রাজপথে থাকতে হবে, হলে অবস্থান নিতে হবে, কেউ হল ছাড়বেন না। এই সিদ্ধান্তকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। ক্যাম্পাস থেকে পুলিশ বিজিবিকে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনোই এইভাবে হল বন্ধ করা সম্ভব হয়নি, শিক্ষার্থীরা হল ছেড়ে যায় না। আপনারা এই ইতিহাসকে মনে রাখুন। আপনারা যদি আজকে হেল ছেড়ে চলে যান তাহলে আমাদের আন্দোলন সবকিছুই নষ্ট হয়ে যাবে। বিনীত আহ্বান থাকবে, শহীদের রক্তের সাথে বেইমানি করে আপনারা হল ছেড়ে যান। লিটন সাহেব বলছেন? আমি সামিনা লুৎফা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি আমাকে এর আগে একদিন ফোন করেছিলেন। জি, আমি শাহবাগে দাঁড়িয়ে আছি, আমার সাথে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলিগরা আছেন। আমাকে শাহবাগে পুলিশ ঢুকতে দিচ্ছে না। আমি এবং ডেভেলপমেন্ট স্টাডিজের আসিফ সাহান এখানে আছি। আমাদের গেস্টদেরকে নিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, তাও ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলা হয়েছে অর্ডার আছে। এটা কিসের অর্ডার? এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি 144 ধারা জারি আছে? পুলিশ 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 আপনি কথা বলবেন জুন্নুনের সাথে। এবং আমাকে এই প্রক্টোরিয়াল টিমের একজন এইমাত্র বললেন, আপনিও নাকি বলেছেন আমাদের আসছে এখনো দেখে আটকাই কিনা। এখন আমরা মার্চ করবো। এখন আমার সামনে অন্তত 20-30 জন মহিলা পুলিশ দাঁড় করিয়ে রেখেছে। আমাদের গেস্টদেরকে নিয়ে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। এবার আপনি কথা বলেন যে জুন্নুন বলে একজন অফিসার এখানে দাঁড়িয়ে আছেন, আপনি তার সাথে কথা বলেন। আপনি বলে তাকে অর্ডার দিয়েছেন যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢুকতে পারবে না। কেন এখানে কি 144 ধারা জারি করেছেন? ক্যাম্পাসে কি 144 ধারা জারি হয়েছে? অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঢুকবে না মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কি অবরুদ্ধ? কেন? এখন আমার দেশদেরকে আমাদের সবাইকে আমার বাসায় দোষ যাবে না, আপনারা কে আটকে রাখার জন্য? সামনে যাও। ছবি নিন। উনি আমাদের শিক্ষক তোমরা কেন ধরছো? ওখানে তোমার অফিসার ছেড়ে দিয়ে তোমার বাবার শিক্ষক আমি। দর্শক, ইতিমধ্যে আপনারা তিনটা ভিডিও ক্লিপ দেখেছেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন আপনারা ভালো করে শুনতে পেয়েছেন। এবং 6 সমন্বয়কের 2 সমন্বয়ক আবার নতুন করে যে আলটিমেটাম দিয়েছে সেটাও আপনারা দেখেছেন। এবং যে কলেজের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে পুলিশ বাধা দেওয়ায় তারা প্রশ্ন করেছেন কিভাবে যে আমি তোমার বাবার শিক্ষক। এই প্রশ্ন কত একজন পুলিশকে সেই প্রতিবাদ করে জানায়। কিন্তু এত কিছুর পরেও কেন আবারও নতুন করে বাধা সৃষ্টি শিক্ষকদের, ছাত্রদেরকে? এই জিনিসগুলাই বাংলাদেশে এখন হট্টগোল সৃষ্টি হয়েছে। তবে নতুন ইতিহাস গড়ে তুললেন 2 জন। একজন হচ্ছে জুনায়েদ আহমেদ পলক। তার বক্তব্য চলে আসুন, তারপরে শুনতে পারবেন আপনারা যে
আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। তাদের কাছে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমরা করজোড়ে ক্ষমা চেয়ে দেশের জন্য, দেশের শান্তি উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি। দেশের যে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে এই দেশের সম্পদ জনগণের সম্পদ। এই বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, আমাদের স্বপ্নের পদ্মা সেতু, ডিজিটাল বাংলাদেশের যা কিছু অর্জন, এই সব কিছু কিন্তু জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে হয়েছে। প্রবাসে আমাদের 1 কোটি কর্মী ভাই বোনদের রেমিটেন্সের পয়সা দিয়ে হয়েছে। কিন্তু আজকে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি যারা করছে, তারা নিশ্চয়ই বাংলাদেশের ভালো চাইতে পারে না। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাদের দেশের সম্পদের ক্ষতি আমরা পূরণ করতে পারবো, কিন্তু আমাদের তরুণ প্রজন্মের হৃদয়ের যে ক্ষত, সেটা কিন্তু আমরা পূরণ করতে অনেক হয়তো সময় লেগে যাবে। সে কারণে আমি বলতে চাই, আমাদের কারো যদি দায়িত্বে কর্তব্যে অবহেলার কারণে, আমাদের ব্যর্থতার কারণে যদি আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে ভুল বুঝে আমাদের প্রতি ক্ষুব্ধ হয়, তাহলে সেই দোষের শাস্তি আমরা পাই। যদি দায়িত্বে কর্তব্যে আমাদের অবহেলা হয়, যদি আমাদের সেই শাস্তি ভোগ করতে হয়, আমরা সেই শাস্তি ভোগ করতে প্রস্তুত আছি। যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমাদের কোনো ভুল বা আমাদের কোনো ব্যর্থতার কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয়, তার বিরুদ্ধে সমালোচনা এবং ষড়যন্ত্র করা হয়। সে কারণে আমি আবারও বলবো, আমাদের দেশের 5 কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। কারণ জননেত্রী শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন, তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না। আমাদের সামনে উদাহরণ আছে সিরিয়া, ইরাক, মিশর, কিভাবে ষড়যন্ত্রমূলকভাবে সেই দেশের সরকার, সেই দেশকে কিভাবে ধ্বংস করে আজকে গোটা প্রজন্মকে গত 20-30 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যেন সেই ধ্বংসের মুখে, সেই ধ্বংসের পথে আমরা বাংলাদেশকে না নেই। যদি আমরা গুজব প্রতিরোধ করতে ব্যর্থ হই, যদি রাজনৈতিক কর্মী হিসেবে, ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে যদি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হই, তাহলে আমার আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আপনারা আমাকে দোষারোপ করেন, আমাকে শাস্তি দেন, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে যে সংকটময় অবস্থায় নেতৃত্ব দিচ্ছেন, তার হাতকে শক্তিশালী করুন। আপনারা ঘরে বসে না থেকে আপনারা প্রতিবেশী পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রী, শ্রমিক, মেহনতি মানুষের কাছে গিয়ে প্রকৃত সত্যটা তুলে ধরে তাদের কাছে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমরা করজোড়ে ক্ষমা চেয়ে দেশের জন্য, দেশের শান্তি উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকাল 11টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ। তবে অভিযোগ উঠেছে, মতবিনিময়ের জন্য সাবেক ছাত্রনেতাদের ডেকে কথা বলতে দেওয়া হয়নি। এই নিয়েই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। জিয়াউর রহমান সেরকম একটা ভণ্ড মুখোশধারী মুক্তি, এই মানুষগুলোকে
এটা আমাদের জানতে হবে। এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে, তাহলেই আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল তার ব্যাকগ্রাউন্ড